এক ছিল রাজতন্ত্রের দেশ, যেখানে গরিব হলেও সুখে ছিল এক রাখাল। তার নাম নরেশ। কাজ ছিল মাঠে গরু ছাগল চড়ানো। সামান্য উপার্জন হলেও স্ত্রী মমতাকে নিয়ে সে শান্তিতে দিন কাটাত। অন্যদিকে সেই রাজ্যের রাজা ছিলেন রাজা প্রতাপ রায়। রাজমহলের ঐশ্বর্য তাকে দিয়েছিল ক্ষমতা, কিন্তু দিতে পারেনি মনের শান্তি। একদিন রাজসভায় কি ব্যাপার মন্ত্রীমশাই, আমার মনে কেন কোনো শান্তি নেই? আমি এ রাজ্যের রাজা, এত ধন সম্পদ, এত ক্ষমতা, তবুও কোনো সুখের ছিটে ফোঁটাও নেই। আজ্ঞে মহারাজ, আমি ঠিক জানি না এরকমটা কেন হলো, কিন্তু এরকমটা তো হওয়ার কথা ছিল না। আপনার মতো এমন প্রতাপশালী রাজার মনে শান্তি থাকবে না, এ কথা ভাবাই যায় না। আরে মন্ত্রীমশাই, আমি তোমাকে এখানে পয়সা দিয়ে রেখেছি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য না। ভাবা যায় না বলে সময় নষ্ট করো না। এখন এর সমাধান কি সেটা বলো। মহারাজ, ভালো একটা বুদ্ধি বের করতে হলে আমাকে একটু গভীরভাবে ভাবার জন্য সময় দিতে হবে। এটি খুব জটিল একটি সমস্যা। ওহ, এখন তোমার সময় লাগবে? রাজ্যের এত বড় সমস্যা, আর এখন তোমার ভাবনা চিন্তার জন্য সময় চাই? শুধু আজকের দিনটা দয়া করে। আচ্ছা, ঠিক আছে, তোমাকে কালকে পর্যন্ত সময় দিলাম। তার মধ্যে যদি এর সমাধান না পাই, তাহলে তোমাকে সহ রাজ দরবারের সবাইকে ছাঁটাই করে দিব। তোমার বেতন বন্ধ, সম্মান বন্ধ, সব বন্ধ। জো হুকুম জাহাপানা, আমি কালকের মধ্যেই ভালো একটা নিশ্চিত সমাধান নিয়ে আসব, কথা দিলাম। এরপর মন্ত্রীমশাই চরম দুশ্চিন্তা নিয়ে রাজমহল থেকে তার বাড়ির উদ্দেশ্যে বের হলেন। পথেই তার সাথে দেখা হলো একজন বয়স্ক, অভিজ্ঞ চেহারার প্রজার। আরে, কে? মন্ত্রীমশাই না? আপনার চেহারাটা কেমন জানি শুকিয়ে গেছে, চোখ মুখ বসে গেছে, কোনো কিছু নিয়ে টেনশনে আছেন মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি একটু ঘোর টেনশনে আছি, তাই এরকম হচ্ছে। রাজমহলের চাপ তুমি বুঝবে না। তা মন্ত্রীমশাই, আমি আপনার টেনশনের কারণটা জানতে পারি? হয়তো সামান্য একজন প্রজা হলেও আমি কোনো উপকারে আসতে পারি। আমার টেনশনের কথা জেনে তুমি কি করবে? তুমি কী বা সমাধান দেবে? মন্ত্রী মশাই, কাউকে অবহেলা করতে নেই। এই পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। দেখা গেল আমার ধারাই আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। একবার বলেই দেখুন না। আচ্ছা, ঠিক আছে, তুমি যখন শুনতেই চাইছো তবে শোনো। আসলে মহারাজ বলেছেন ওনার মনে কোনো শান্তি নেই। এখন কেন ওনার মনে শান্তি নেই, সেই আসল কারণটা বের করার দায়িত্ব দিয়েছেন আমাকে। এমনকি আমি যদি কালকের মধ্যে সমস্যাটার সমাধান করতে না পারি, তাহলে মহারাজ আমাকে রাজ দরবারের সবাইকে ছাঁটাই করে দিবেন। ও, এই ব্যাপার। মহারাজ কেন অসুখী তার কারণ খুঁজে বের করা, এটি তো খুব কঠিন কাজ নয়। আপনি একটা কাজ করুন, কালকে আপনার সাথে আমাকে নিয়ে যান রাজদরবারে, আমি এর সমাধান করে দিব, ভয় পাবেন না। কি বলছো তুমি? তুমি একজন সাধারণ প্রজা হয়ে এই সমস্যা কিভাবে সমাধান করবে? এ তো মনস্তত্ত্বের ব্যাপার। আরে মন্ত্রী মশাই, এত চিন্তা করো না তো। চলুন কালকে রাজমহলে, শুধু মহারাজকে বলবেন সমাধান আমার প্রজার কাছে আছে। ওহ মন্ত্রীমশাই, অবশেষে এসেছ। তার সমস্যাটা কি সমাধান করতে পেরেছ, নাকি রাজ্য ছাড়ার জন্য প্রস্তুতি নিয়েছ? জবাব দাও। আজ্ঞে মহারাজ, আমি আপনার রাজ্যের একজন প্রজা। আমার কাছে আপনার সমস্যার একটি সুনির্দিষ্ট সমাধান আছে। কি বলো? তোমার কাছে এর সমাধান আছে? আমার মন্ত্রী যেখানে ব্যর্থ হলো। আচ্ছা, তাহলে বল দেখি তোমার সমাধান কি। কিভাবে জানবে কেন আমি অসুখী? মহারাজ, আপনার এই রাজ্যের একজন ভালো, সত্যবাদী, লোভহীন লোক খুঁজে বের করতে হবে। আপনার আসল অসুখের কারণ তার মধ্যেই লুকিয়ে আছে। কিন্তু সত্যবাদী লোক কিভাবে খুঁজে বের করব? মুখে তো সবাই নিজেকে সৎ বলে। মহারাজ, তার আগে আপনাকে রাজ দরবারে কিছু লোক নিয়ে আসতে হবে, রাজ্যের সাধারণ প্রজাদের মধ্যে থেকে। আচ্ছা, ঠিক আছে, লোক নিয়ে আসব। তারপর? মহারাজ, আগে নিয়ে আসুন, তারপরেরটা তারপর বলবো। এই পরীক্ষাটি খুব সূক্ষ্মভাবে করতে হবে।
তারপর মহারাজ রাজ্য থেকে কিছু সাধারণ লোককে এনে হাজির করলেন রাজদরবারে। রাখাল নরেশও তাদের মধ্যে ছিল। দেখো, তোমার কথা মতো কিছু লোককে এখানে হাজির করা হয়েছে। এবার কি করতে হবে বলো। মহারাজ, আমার কাছে কিছু সিদ্ধ করা গোলাপের বীজ আছে। এগুলো সবাইকে একটা করে দেবেন আর বলবেন এটি রোপণ করে গাছ বড় করতে। যার গাছ সবচেয়ে ভালো হবে তাকে পুরস্কার দেওয়া হবে। আরে বলছো কি? এই বীজগুলো তো সিদ্ধ, এগুলো থেকে তো কখনোই চারা জন্মাবে না। এটা কি ধরনের প্রহসন? মহারাজ, এটা তো শুধু আপনি আর আমি জানি, ওরা তো জানে না। আর ওদের বলবেন ওদের গাছ নিয়ে ঠিক 1 মাস পর রাজ দরবারে আসতে। ওদের লোভ, সততা এবং ধৈর্য সব কিছু এই বীজ পরীক্ষার মাধ্যমে বেরিয়ে আসবে। আরে এতে করে কিভাবে সত্যবাদী লোক খুঁজে পাবো? আমাকে পরিষ্কার করে বলো। মহারাজ, সময় হলেই দেখতে পাবেন, বিশ্বাস রাখুন। আপনি আর দেরি না করে এখনই সবাইকে ঘোষণাটা বলে দিন। সবাই মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছি। আমি তোমাদের একটি করে গোলাপের বীজ দেব। সবাই সেই বীজটা নিয়ে গিয়ে বাড়িতে রোপণ করবে। 1 মাস পর সেটা নিয়ে সবাই রাজদরবারে চলে আসবে। যার গাছটা বেশি ভালো হবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তারপর সবাই সেই বীজ নিয়ে বাড়িতে চলে যায়। রাখাল নরেশও বীজ নিয়ে বাড়িতে আসে। সে সেই বীজটা একটি টবে রোপণ করে। মমতা, শোনো, আমি একটু মাঠে যাচ্ছি। তুমি টবে একটু পানি দিয়ে দিও। এই বীজে 1000 স্বর্ণমুদ্রা পাওয়ার সম্ভাবনা আছে। আরে, নরেশ তো বলে গেছিল গাছটাতে পানি দেওয়ার জন্য। যাই, গিয়ে আগে পানি দিয়ে আসি, যদি সত্যি সত্যি ভালো গাছ হয়। এরপর দিন যায়, সপ্তাহ কাটে, এভাবে অনেক দিন কেটে যায়। কি ব্যাপার বলো তো মমতা? টবে এখনো পর্যন্ত কোনো চারা জন্মালো না কেন? তুমি কি নিয়মিত পানি দাও? কোনো ভুল হচ্ছে না তো? আরে, আমি সত্যিই বলছি, আমি দিনে 2 বার করে পানি দেই। একবার সকালে আর একবার বিকেলে। এমনকি মাঝে মধ্যে গানও গেয়ে শোনাই। তাহলে এখনো পর্যন্ত কোনো চারা জন্মালো না কেন? বীজটা খারাপ ছিল নাকি? ধৈর্য ধরে দেখো, হয়তো এই জাতের চারা আরও পরে জন্মাবে। আচ্ছা, ঠিক আছে মমতা, আমি মাঠে যাই। তুমি তোমার যত্ন চালিয়ে যাও। এরপর রীতিমতো নরেশ তার কাজে চলে যায় আর মমতা নিয়ম করে টবে পানি দেয়। দেখতে দেখতে 1 মাসের সেই সময়টা শেষ হয়ে যায়। সেই দিনটা চলে আসে যখন তাদের সবাইকে রাজদরবারে তাদের গোলাপের চারা নিয়ে উপস্থিত হতে হবে। মমতা, আজকের তো সবাইকে রাজদরবারে উপস্থিত হতে হবে, কিন্তু আমি কি নিয়ে হাজির হব? আমাদের টবে তো কোনো চারা হলো না। সবার সামনে খালি টব নিয়ে যাব? দেখো, এখানে আমাদের তো কোনো দোষ নেই। আমরা তো চেষ্টার কোনো কমতি রাখি নাই। মিথ্যার আশ্রয় নিয়ে কি হবে? তুমি একটা কাজ করো, এই খালি টবটা নিয়েই যাও। রাজাকে বলবে যে আমাদের বীজ থেকে চারা হয়নি, সৎ থাকো। এরপর নরেশ সহ বাকি সবাই রাজদরবার উপস্থিত হয়। কিন্তু অবাক করা বিষয় হল, নরেশ ছাড়া বাকি সবার টবেই সুন্দর চারা গাছ জন্মিয়েছে। কেউ কেউ তো বড় বড় পাতা, সুন্দর ডালপালা সহ গাছ নিয়ে এসেছে। আরে কি ব্যাপার? বীজগুলো তো আমার সামনেই সিদ্ধ করা হয়েছিল, তাহলে চারা জন্মালো কিভাবে? এ তো অসম্ভব। মহারাজ, ভালো করে দেখুন, একজনের টবে কোনো গাছ নেই আর বাকি সবার টবে। আরে ছাড়ো তো,
একজন ছাড়া বাকি সবার টবেই তো সতেজ গাছ জন্মেছে। তোমরা সবাই খুব যত্ন করেছো দেখছি। মহারাজ, আপনি এখনো বুঝতে পারেননি? সবার বীজ তো সিদ্ধ, অর্থাৎ মৃত বীজ ছিল। ওগুলো থেকে কোনো দিন চারা জন্মাতো না। ওরা পুরস্কার পাওয়ার লোভে, স্বর্ণ মুদ্রার লোভে বাজারের ভালো বীজ এনে রোপণ করে নিয়ে এসেছে। তারা সবাই আপনার সাথে মিথ্যে কথা বলেছে। কি বলছো? তার মানে এতগুলো লোক মিথ্যাবাদী? হ্যাঁ মহারাজ, শুধুমাত্র এই লোকটাই, রাখাল নরেশ, এখানে মিথ্যার আশ্রয় নেয়নি। তাই তার টবে কোনো গাছ নেই। সে ব্যর্থ হলেও তার সততাকে বিসর্জন দেয়নি। আপনার রাজ্যের একমাত্র সত্যবাদী, লোভহীন লোক ইনিই। এরপর রাজা বুঝতে পারেন লোকটা কতটা সত্যবাদী, আর সে খুশি হয়ে গরিব রাখালকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়। তুমি আমার রাজ্যের একমাত্র ভরসা। তোমার মতো মানুষ আমার রাজ্যে একজনও যদি থাকে তবে শান্তি আসবেই। মহারাজ, পুরস্কারের জন্য নয়, সত্য বলাটাই আমার ধর্ম। মন্ত্রী মশাই, এই লোকটির মতো একজন সৎ মানুষ আমি খুঁজছিলাম। আমার মনের শান্তি কেন ছিল না এখন আমি বুঝতে পারছি। আমার রাজ্যের বেশিরভাগ লোকই মিথ্যেবাদী এবং লোভী হয়ে গেছে। আমাকে ভালো থাকতে হলে আগে আমার রাজ্য ঠিক করতে হবে। প্রজাদের মধ্যে সততার মূল্য ফিরিয়ে আনতে হবে। আমার অসুখ আমার মধ্যে ছিল না, ছিল আমার রাজ্যের মধ্যে। প্রজামশাই, আপনি আমার গুরু, আপনাকে আমি পুরস্কৃত করব। রাজা বুঝতে পারলেন তার ব্যক্তিগত সুখ নয়, বরং রাজ্যের সততা ও মূল্যবোধই আসল শান্তির কারণ।